যে কিরকম ভাবে প্রিপারেশন নেওয়া দরকার বা এই সমস্ত ব্যাপারগুলো আপনি যদি কিছু ভালো বই সাজেস্ট করতে পারেন যেটা খুব ইউজফুল হবে। কারণ আমি বলে রাখি যে পলাশদা বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো সেগুলোর সাথে যুক্ত আছেন, অনারারি টিচার হিসাবে অনেক ক্ষেত্রে তিনি ক্লাসও নেন, অনেক স্টুডেন্টদেরকে গাইডেন্সও দেন, বিভিন্ন পত্র পত্রিকার মধ্যেও তিনি আছেন, লেখালেখির ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি যে কিছু ভালো বইয়ের সাজেশন পাওয়া যাবে আপনার কাছে। আপনি যদি আগে তো আমাদের কাছে ছিল টাটা ম্যাকগ্রো-হিল, স্ট্রেকটাউন, ইউনিকের বইগুলো। তাছাড়া এখন মার্কেটে প্রচুর নতুন বই বেরিয়ে গেছে, সেটা হচ্ছে প্যারামাউন্টের বিভিন্ন সিরিজ, উপকার প্রকাশনীর বিভিন্ন সিরিজ, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান কনস্টিটিউশন আলাদা আলাদা পার্টে। তাছাড়া সিভিল সার্ভিস এর বিভিন্ন ম্যাগাজিন বেরিয়েছে, চাণক্য আছে, ইউনিক নামে নতুন ম্যাগাজিনও বেরিয়েছে। তাছাড়া আমাদের বাংলাতে পরিপ্রেক্ষিত আছে, অ্যাচিভার্স আছে, এই সমস্ত ম্যাগাজিনগুলো আছে। তারপর তাছাড়া বাংলাতে মৌসুম মজুমদারের বইগুলো আছে, ওটাও কাজে দেয়। আর বিশেষ করে হিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো, হিস্ট্রিতে যেহেতু প্রিলিমিনারি এবং মেনের ক্ষেত্রে দুটোতেই ভালো বই দরকার, সেক্ষেত্রে ইতিহাসে জীবন মুখোপাধ্যায়ের বইটা খুবই গুরুত্বপূর্ণ, হাতে রাখতে হবে। তাছাড়া উত্তরণ পাবলিকেশনের মিস্টার পি হালদারের যেটা বই আছে, বিসিএস এর প্রিলিমসের বই, খুবই সহযোগী। তাছাড়া হচ্ছে গিয়ে বিভিন্ন আমাদের ওরিয়েন্টালের বইগুলো আছে, এগুলো খুবই ভালো। তাছাড়া একটা ক্যান্ডিডেটকে নির্দিষ্ট প্রিপারেশন নিতে গেলে প্রতিদিনের পেপারটাকে ফলো করতে হবে, বিভিন্ন নিউজ চ্যানেল। তাছাড়া এখন হচ্ছে অনলাইনের আছে, এই আমাদের যেমন জিরোসাম আছে এটা। তাছাড়া আন একাডেমি বলে যে সমস্ত আইএসের যে সমস্ত অনলাইনের এগুলো আছে। তাছাড়া একাডেমি কারেন্ট অ্যাফেয়ার্স আড্ডা আছে, ব্যাংকিং বলে বিভিন্ন সেক্টর আছে। এখন অনলাইনের বিভিন্ন রকম সংস্থা, তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন এডুকেশনাল গাইডগুলো দিয়ে থাকে, সেগুলো ফলো করতে হবে। আর নিয়মমাফিক একটু পড়াশোনা করতে হবে। আর বাজার চলতি অনেক বই আছে, সেগুলো সব বই পড়াটা ঠিক নয়, যেগুলো অনেক ভুল ইনফরমেশন দেয়, সেখানে সতর্কভাবে পড়াশোনা করতে হবে। তাছাড়া এস চাঁদের যে বিভিন্ন বইগুলো, এগুলো খুবই ভালো। আর ইংরাজি গ্রামারের ক্ষেত্রে আমি বলবো, বা এসের ক্ষেত্রে সেটা হচ্ছে কি পিকে সরকারের ইংরাজি গ্রামারটা খুবই ভালো। আর বাংলার ক্ষেত্রে মামুন্দর চক্রবর্তীর যে গ্রামার, বা আরও এখন অনেক নতুন নতুন টাইটেলের গ্রামার আছে, সেগুলো ফলো করতে হবে। আর বাজার চলতি অনেক দিকে বই আছে, এগুলো না ফলো করাই ভালো, কারণ অনেকগুলো ক্ষেত্রে ভুল ইনফরমেশন আছে। সেক্ষেত্রে আমি বলবো যোজনাটা খুবই ভালো। যোজনা বেঙ্গলি এবং ইংলিশ ভাষা দুটোতেই বেরোয়। আর সবসময় বেটার হচ্ছে কি ইংলিশ মিডিয়ামের বইগুলো, ইংলিশ ভার্সনের বইগুলো ইনফরমেশন ডেটা অনেক বেশি থাকে। আর নেট থেকে ডেটা নামানো খুবই ভালো, কিন্তু সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাতে ভুল ইনফরমেশন না যায়। কারণ পরীক্ষার হলে নেগেটিভ মেনের ক্ষেত্রে হয়তো নেগেটিভ মার্কিং থাকে না, কিন্তু ভুল উত্তরের জন্য তো মার্কগুলো কমতে থাকে, সেই জন্য সঠিক উত্তরটা জানাই বেটার। আর প্রিলিমসের ক্ষেত্রে যেহেতু নেগেটিভ মার্কিংটা আছে, সেভাবে একটু সতর্কভাবে পড়তে হবে। আর এখন তো কোশ্চেন তো কোথা থেকে দিচ্ছে, খুবই জিকে বা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, এই কোশ্চেনটা তো পুরো সমুদ্রের মতো, কোথা থেকে কোশ্চেন কিভাবে আসবে সেটা কি জন্য একটু ডিটেলসে পড়ার দরকার আছে। আর প্রতিনিয়ত নিউজ চ্যানেলগুলো, বিভিন্ন খবরগুলো পড়তে হবে, বিভিন্ন আমাদের যে বিভিন্ন ঘটনা প্রবাহগুলো ঘটছে সেগুলো থেকে প্রচুর কোশ্চেন দেয়। তাছাড়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখন বিসিএস এর একটা মেন বিষয় আছে, সেইটার উপরের জন্য কারেন্ট বিভিন্ন সায়েন্স ম্যাগাজিনগুলো ফলো করতে হবে। ইন্টারভিউর জন্য প্রিপারেশন একটা লং টার্ম প্রসেস নিশ্চয়ই, কারণ মেনের পরে ইন্টারভিউ যখন আমি ডাক পেলাম তখন থেকে প্রিপেয়ার হতে শুরু করলাম, এই টাইমটাতে অত অল্প সময় ঠিক করা যায় না। তো ব্যক্তিত্বকে সম্পূর্ণভাবে ডেভেলপ করার জন্য একটা অ্যাসপিরেন্টের কি রকম প্রসেসে থাকা উচিত? একটা অ্যাসপিরেন্টের প্রথমে সেই দৈনন্দিন তার বিভিন্ন পত্রপত্রিকাগুলো সে পড়বে। তাছাড়া হচ্ছে নিজে প্র্যাকটিসের জন্য বাড়িতে একটা ডেমো ক্লাসের মতন করে বাড়িতে কেউ হয়তো একটা আয়নার সামনে, বিশেষ করে আয়নার সামনে বসে নিজেকে প্র্যাকটিস করা, হাঁটা চলা, কিভাবে তাকে ঢুকবে, কিভাবে চেয়ারটা কিভাবে টানাটানি না করে ঠিক নির্দিষ্টভাবে যে চেয়ারটা থাকে সেখানে গিয়ে ঠিকঠাক বসে প্রতিটা কোশ্চেন একাগ্রভাবে শুনতে হবে। এবং কোনো পরীক্ষক যদি ইন্টারভিউয়ার যদি কোশ্চেন করে তাকে এড়িয়ে না গিয়ে তাকে সঠিক ইশারায় তাকে বুঝিয়ে দেয় যে আপনার কোশ্চেনে পরে আসছি। এই সঠিক নিয়মগুলো বাড়িতে প্র্যাকটিস করা, আর ঠিক করে আয়নার সামনে দাঁড়িয়ে আর নিজের ঠিক মতন স্পিকিং পাওয়ার, এবং বিশেষ করে পরীক্ষকরা যখন কোশ্চেনের জালে যখন বিদ্ধ করবে তখন ঠিক মতন করে নিজের টেম্পারমেন্টটা ঠিক রেখে যাতে প্রতিটা কোশ্চেন খুঁটি উত্তর দেয়, সেটা খেয়াল রাখতে হবে। কারণ পরীক্ষক তোমাকে মেনের পরীক্ষা এবং প্রিলি পরীক্ষায় তো প্রিপারেশন হয়ে গেছে যেহেতু সাবজেক্টের, আর ইন্টারভিউতে আরেকটা জিনিস দেখা হয় সেটা হচ্ছে কি অপশনাল পেপার, আর তার একাডেমিকে কি পেপার ছিল, একাডেমিকটা কি ক্যারিয়ারে তার কি সাবজেক্ট ছিল সেটার উপরে কিছুটা কোশ্চেন করা হয়, বা এতদিন সে কি প্রফেশনে যুক্ত আছে, বা কেন সে বসে আছে, বা কোনো ছোটোখাটো কাজ করে কিনা, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে দু একটা কোশ্চেন করতে পারে।
তাছাড়া হচ্ছে গিয়ে তার ডেট অফ বার্থ বা হচ্ছে গিয়ে ওই ডেটটা কেন গুরুত্বপূর্ণ, তাছাড়া সমসাময়িক যে সমস্ত রাজনৈতিক পরিবেশ আছে সেই রাজনৈতিক পরিবেশ সম্পর্কে কোশ্চেন করতে পারে। এখানে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। ইন্টারভিউতে যারা ইন্টারভিউ নেয় তারা কিন্তু সবসময় মানে কি পলিটিক্যাল মাইন্ডের সেটা তো আমাদের জানা নেই, সেই সময় কোনো রকম পলিটিক্যাল বিতর্ক এড়িয়ে যাওয়া ভালো। আর পরীক্ষকের সাথে মানে ইন্টারভিউয়ারের সাথে কোনো রকম তর্কাতর্কিতে না যাওয়াই ভালো। এবং উনি যদি কোনো কোশ্চেনের দ্বিতীয়বার কোশ্চেন করে সেখানে যদি কোশ্চেনটা যদি আপনি কনফিডেন্ট থাকেন সেখানে তাকে কনফিডেন্ট থেকে কোশ্চেনটা উত্তর বলে যাবেন, হ্যাঁ স্যার এটাই আমার মনে হয় এটা ঠিকই আছে, কিন্তু তার সাথে বিতর্কে যাতে না যায়। বিতর্ক জড়ালে কিন্তু নেগেটিভ মার্কিং হবে। এবং প্রত্যেক ইন্টারভিউয়ারকে সমান গুরুত্ব দিয়ে প্রত্যেকটা কোশ্চেন প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব দিয়ে এবং ধৈর্য সহকারে ইন্টারভিউটা পাস করতে হবে, কারণ তার প্রিলি মেন পাস করা কিন্তু ইন্টারভিউটা খুব ভাইটাল। সেক্ষেত্রে মানে কোনো রকম টেনশন, ইন্টারভিউ যারা বসে আছে তারা বাঘ ভালু বা কিছু নয়, সাধারণ মানুষ, তারা ইন্টারভিউ দেবে। এবং একটু হাই পার্সোনালিটি থাকে, আমাদের আইএস থাকে বা হচ্ছে কি কয়েকজন কোনো ডিপার্টমেন্টের সচিবরা থাকেন, বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজের লেকচারার থাকেন বা অনেক ক্ষেত্রে প্রিন্সিপালরা থাকেন, এবং তারা গুরুত্বপূর্ণ সাবজেক্টের স্পেশালিস্ট থাকে, সাবজেক্টের কোশ্চেন করতে পারে, অপশনালে কোশ্চেন করতে পারে, একাডেমিক কেরিয়ারে কোশ্চেন করতে পারে, এগুলো সঠিকভাবে দেবেন। আর বিশেষ করে যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, যারা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে, তারা বিসিএস বেটারমেন্টের জন্য যখন বিসিএস পরীক্ষা দেয় তাহলে সেক্ষেত্রে ডিপার্টমেন্টের ভালো করে খুঁটিনাটি তথ্য জানাটা খুব দরকার, কারণ ডিপার্টমেন্টের সম্পর্কে জরুরি কোশ্চেনগুলো করে সেগুলো তো জানা খুবই দরকার। আর ক্যান্ডিডেটের আরেকটা জিনিস যে সে কেন ডব্লিউবিসিএস এর নতুন জায়গায় আসছে, তার সেই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ জব সম্পর্কে তার একটা হাই ইন্টারেস্ট থাকার দরকার। কেন আমি এই চাকরিতে আসবো, এই অ্যাডমিনিস্ট্রেশন লাইনে গেলে আমার কি সুবিধা হবে, আমি কেন একটা স্কুল টিচার বা কলেজ লাইনে গেলে আমি কেন গেলাম না, আমি কেন এই যাব, কারণ প্রত্যেকে তার একটা অ্যাম্বিশন রাখতে হবে, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ জব করবো, এটা হাই প্রোফাইলে যাবো, সেই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ জবটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যেটা এক্সপেক্ট করব আপনার কাছ থেকে যে যেহেতু এই ডিপার্টমেন্টের কাজকর্মের ব্যাপারে অ্যাসপিরেন্টরা তেমন কিছু জানে না, তাই আপনি যেমন কমার্শিয়াল ট্যাক্স ডিপার্টমেন্টে আছেন, আপনার ডিপার্টমেন্টের কাজকর্ম কিভাবে হয়, মানে কি অ্যাকচুয়ালি কার্যকলাপ থাকে আপনাদের, তো সেইটা বা এরকম ইম্পর্টেন্ট কিছু দু একটা পোস্টের কর্মসূচি সম্বন্ধে যদি একটা আইডিয়া পাওয়া যায়, আমার মনে হয় অ্যাসপিরেন্টদের সুবিধা হবে এটা বুঝতে যে তারা কোন ডিপার্টমেন্টের জন্য ফিট হতে পারে ফিউচারে। এক্ষেত্রে আমি প্রথমে আমাদের ডিপার্টমেন্টের কাজটা বলি। আমাদের ডিপার্টমেন্ট এতদিন ভ্যাট অ্যাক্টে ছিল। ভ্যাট অ্যাক্ট হচ্ছে কি 2005-এ ভ্যাট অ্যাক্ট ইনঅ্যাক্ট হয়। মেনলি কাজটা 3-4 রকমের আমাদের কাজ হয়, যেহেতু রেভিনিউ ডিপার্টমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ম্যাক্সিমাম রেভিনিউটা মানে কমার্শিয়াল ট্যাক্স থেকে আসে। যেহেতু আমাদেরকে কমার্শিয়াল ট্যাক্স ডিপার্টমেন্ট বলা হলো, আমরা যখন কাজ করি তখন সেল ট্যাক্স অফিসার হিসাবে কাজ করি। সেল ট্যাক্স মানে বিক্রয় কর। এই বিক্রয় করটা মেন 3-4টে ভাগে হয়। প্রথম হচ্ছে কি আমাদের ডিলার, যারা যে সমস্ত ব্যবসায়ীরা আমাদের এনরোলমেন্ট থাকে তাদের বিভিন্ন রকম আমাদের বিভিন্ন সেক্টরে পোস্টিং হয়। যখন চার্জে পোস্টিং থাকে, চার্জ ভিত্তিতে আমাদের পোস্টিং হয়, তখন আমাদের ফাইল বা নির্দিষ্ট কতগুলো ফাইল থাকে, 400 বা 500 ফাইল থাকে, সেই 500 ফাইলের উপরে অ্যাসেসমেন্ট করতে হয়, ডিলারকে বিভিন্ন কারণে যেগুলো ডাকতে হয়। তাছাড়া আমরা যখন আমি এখন কাজ করি চেকপোস্ট, বর্ডার এরিয়ায় ধরুন বিভিন্ন রকমের প্রচুর গাড়ি যাতায়াত করে, সেই সমস্ত গাড়িগুলো ঠিকঠাক কাগজপত্র নিয়ে যাচ্ছে কিনা, মানে যেহেতু আমাদের আন্তঃরাজ্য সীমানা, যেহেতু সেই সীমানা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে, সেই গাড়িগুলো মাল সঠিক পথে যাতায়াত করছে না সেগুলো দেখা। তাছাড়া এখন আমরা যে আছি ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেখানে মেনলি হচ্ছে কি বড় বড় রেটগুলো কন্ডাক্টেড হয়, সেখানে আমরা যেখানে যাই বড় বড় ব্যবসায়ীদের, সেখানে প্রচুর টাকা রেভিনিউ জড়িত থাকে গভর্নমেন্টের। সেক্ষেত্রে কাজ করতে গেলে পুরো বাড়িটাকে বা ফ্যাক্টরিতে পুরো আমাদের ঘিরে নিয়ে কাজ করতে হয়। সেটা এক ধরনের মানে কিছুটা অ্যাডভেঞ্চারিং যুক্ত থাকে। সেক্ষেত্রে কিছুটা মব অনেক সময় ঘিরে ফেলেও আমাদের সেখানে ঠান্ডা মাথায় সেই কাজটা করে বেরিয়ে আসতে হয়, কারণ গভর্নমেন্টের রেভিনিউর স্বার্থে আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করাটা খুব জরুরি। সেক্ষেত্রে আমরা ক্যান্ডিডেটকে বলবো একটু শান্ত মাথায় সবসময় চিন্তা ভাবনা করতে হবে কে কোন ডিপার্টমেন্টে। আর এই ডিপার্টমেন্টের একটা সুবিধা আছে, সবসময় একটু কলকাতা কেন্দ্রিক পোস্টিংটা পাওয়া যায়, যাদের একটু বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুবই সুবিধা। এটা হচ্ছে এখানে কলকাতার কেন্দ্রিক অফিসগুলো বেশিরভাগ, এবং মেয়েদের সাধারণত বাইরে চেকপোস্ট বা রেঞ্জে যেতে হয় না, যেটা মেয়েদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট এই ডিপার্টমেন্টে। এবার আমি একটু বলি এক্সিকিউটিভে প্রথমে পেলে ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর হিসাবে পোস্টিং হয়। তারপরে তাদের কিছুদিন কাজ করার পর তাদের প্রথমে ট্রেনিং হয়, 6 মাসের মতো ট্রেনিং হয়। তারপরে তাদের ব্লকে পাঠানো হয়, ভিডিও হিসাবে 2টো টার্ম করতে হয় বা 3টে টার্ম, সাধারণত 2টো টার্ম করতে হয় বা কারোর একটা টার্ম করা হয়। তারপরে ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর করে তাকে বিভিন্ন এসডি অফিসে বা জেলা পরিষদের বিভিন্ন পোস্টে তাদেরকে রাখা হয়।
তারপরে 12 থেকে 14 বছর পরে সাধারণত এসডিও বা ওই রকম র্যাঙ্কের বিভিন্ন দীঘা ডেভেলপমেন্ট অথরিটি বা হচ্ছে কি আমাদের বিভিন্ন দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটি, এই সমস্ত র্যাঙ্কের পোস্টে তাকে পোস্টিং করা হয়। এরপরে সে মোটামুটি জয়েন্ট সেক্রেটারি বা স্পেশাল সেক্রেটারি পর্যন্ত সে যেতে পারে, মানে এক্সিকিউটিভ গ্রেড। তাছাড়া আমাদের আছে স্ট্যাম্প রেভিনিউ সার্ভিস, যেটা আগে ডব্লিউবিসিএস এর ডি গ্রেডে ছিল, পরবর্তীকালে সেটা এ গ্রেড, এ গ্রুপে আপগ্রেডেড হয়। এখানে স্ট্যাম্প রেভিনিউ মানে আমার যে সমস্ত জমি বাড়ি রেজিস্ট্রেশন হয় সেখানে এডিএসআর মানে সাব ডিভিশন মানে একটা ব্লকের আন্ডারে যে সমস্ত রেজিস্ট্রি অফিসগুলো আছে সেখানে সাধারণত পোস্টিং হয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট স্ট্যাম্প রেভিনিউ সার্ভিস এডিএসআর। পরবর্তীকালে তারা ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার, পরে পরে ডিআইজি রেজিস্ট্রেশন, ডিআইজি রেজিস্ট্রেশন পোস্ট পর্যন্ত সে প্রমোশন পেতে পারে। আর তারপরে এক্সাইজ আছে, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ সার্ভিস, যেখানে হচ্ছে কি মানে আমাদের লিকার যেগুলো রয়েছে ওয়াইন লিকার, সেখানে এক্সাইজের সেখানে সুপারিনটেন্ডেন্ট, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট পোস্ট পর্যন্ত যেতে পারে, সেখানেও মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটা বেশি। তাছাড়া আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সার্ভিস, সেখানে বিভিন্ন আমাদের যে সোসাইটিগুলো আছে, কোঅপারেটিভগুলো আছে, সেই কোঅপারেটিভের পুরো কন্ট্রোলটা, ডিস্ট্রিক্ট কন্ট্রোলটা তাদের হাতে থাকে এবং পরবর্তীকালে তারা অনেক উপর পোস্ট পর্যন্ত উঠতে পারে। তাছাড়া আমাদের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার এএলসি, যে আমাদের লেবার ডিপার্টমেন্ট, লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট, আমাদের যে শ্রম দপ্তর আছে সেই শ্রম দপ্তরের মেন কাজগুলো করে এএলসি। তবে এএলসির ক্ষেত্রে একটু প্রমোশনটা একটু খারাপ, মানে প্রমোশন পেতে অনেকদিন দেরি হয়ে যায় এএলসিতে। আর আরও পোস্ট আছে আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্ভিসটা এখন প্রায় বিলুপ্ত, প্রায় খুব কম নেওয়া হয়, 2 বা 3টে পোস্টে নেওয়া হয়। আর আরেকটা ভাইটাল পোস্ট আছে ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস। ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস এখন খুব গুরুত্বপূর্ণ এবং খুব একটু কাজের চাপ আছে, যেহেতু আমাদের 2 টাকা কেজি দরে চাল এবং মিড ডে মিল, এরা প্রথম পোস্টিং হচ্ছে গিয়ে রেশনিং অফিসার অথবা সাব ডিভিশনাল কন্ট্রোলার। সাব ডিভিশনাল কন্ট্রোলার থেকে পোস্টিং পেয়ে তারা প্রমোশন পেয়ে হয় ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার থেকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এই সমস্ত পোস্টে তারা প্রথম মানে ডাইরেক্টর পর্যন্ত তারা প্রমোশন পায়। আচ্ছা, পলাশদা, পুলিশ সার্ভিসে কি রকম পোস্টের অ্যালোকেশন হয়, ট্রেনিং কি রকম হয় বা পোস্টিং? পুলিশ সার্ভিসে সাধারণত 14 মাসের ট্রেনিং হয়, ওদের যে মানে হোস্টেল থেকে মানে আবাসিক ট্রেনিং, মানে ফিজিক্যাল এক্সারসাইজ, সকাল 6টা থেকে মানে মাঠে চলে যেতে হয়, 4টের সময় মাঠে চলে যেতে হয় বা 5টার সময় মাঠে চলে যেতে হয় এবং সারাদিন বিভিন্ন ট্রেনিং থাকে। তারপরে ক্লাসের সিস্টেমও আছে, ওদের প্রায় 14 মাসের ট্রেনিং হয়। তারপরে ওরা প্রথমত সাব ডিভিশনাল পুলিশ অফিসার, এসডিপিও যেটাকে আমরা বলি, এসডিপিও থাকে। তারপরে পরবর্তীকালে প্রমোশন পেয়ে এসপি এবং আইজি পর্যন্ত হয়ে যেতে পারে প্রমোশন ঠিক মতো, এবং ওদের 12-13 বছর পরে ওরা মোটামুটি আইপিএসে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেখানে সেন্ট্রাল স্কেলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা অনেক কিছু জানতে পারলাম ভিউয়ারদের তরফ থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি 11টা বেজে গেছে রাত, আমরা এখনো আপনার সাথে কথা বলছি, মানে উনি এই একটা বিজি স্কেডিউলের মাঝখানে যে টাইম দিতে পেরেছেন এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে পারি আপনাকে। এবং আমার ভিউয়ারদের উদ্দেশ্যে আপনার যদি কিছু মেসেজ থাকে, কিছু সাজেশন থাকে তাহলে আপনি বলুন, কারণ তারা ওয়েট করছে যে আপনার কাছ থেকে হয়তো কিছু সাজেশন পাবে, কিছু অ্যাডভাইস পাবে। ব্যাপারটা হচ্ছে মানে আমার তো প্রচুর ছাত্রছাত্রী এখন এক্সিকিউটিভ বা বিভিন্ন ডিএসপি প্রচুর ছাত্রছাত্রী বিসিএসে পেয়েছে। আমি তো বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত অনেকদিন ধরে, আর আমার তো লেখালেখি করি। ছাত্রছাত্রীদের প্রথমে বলবো যে তারা যেন প্রতিটা পড়াশোনা মাইনরিটি করে এবং প্রতিটা জিনিস খুঁটিয়ে পড়ে, কারণ এখন কোশ্চেন তো বিভিন্ন জায়গা থেকে দিচ্ছে, বিভিন্নভাবে কোশ্চেন ধারাবাহিকভাবে সেই কোশ্চেন এখন হচ্ছে না। আর ম্যাগাজিনগুলো ঠিকঠাক মতন ফলো করবে, আর একটু লেখালেখি প্র্যাকটিসটাও করতে হবে যাতে মানে স্পিডে কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারে এবং বানান ভুল বা এগুলো কারেকশান করা। আর বিশেষ করে ইংলিশটাতে একটু গুরুত্ব দিতে হবে, বিশেষ করে মেনের ক্ষেত্রে ইংলিশটা একটু লেখালেখি প্র্যাকটিস এবং ট্রান্সলেশন বা লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, এগুলো একটু সুন্দর করে প্র্যাকটিস করতে হবে এটুকু। আর প্রিলির সাথে সাথে যাতে মেনের প্রিপারেশানটা নিতে পারে সেই জন্য সেই মানসিকতা রাখতে হবে যে প্রিলি পাস করে তারপরে মেনের প্রিপারেশন নেবো, সেটা যেন না থাকে। প্রিলির সাথে সাথে মেনের প্রিপারেশনটাও নিতে হবে এবং মেনের পরে যে ইন্টারভিউটা থাকে সেই পোস্ট অপশনগুলো এর আগেও বলেছি, পোস্ট অপশনগুলো ঠিকঠাকভাবে চালাতে হবে, মানে পোস্ট অপশন ঠিকঠাক করতে হবে এবং প্রথম থেকে কনফিডেন্ট হবে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে চাকরি করব, এই আত্মবিশ্বাসটা রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পলাশদা, আপনার কাছে আমার লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে জিরো সামের আমরা যে কাজটা করছি, আমাদের যে পারপাস সেটার ব্যাপারে বলেছি আপনাকে,
তো তার থেকে স্টুডেন্টরা কীরকমভাবে বেনিফিটেড হতে পারে আপনি কি মনে করছেন, এবং আপনার যদি কিছু সাজেশন থাকে জিরো সামের এই প্রজেক্টটাকে ডেভেলপ করার জন্য আপনি সেটা বলুন, আপনার সেই বক্তব্যটা আমরা অবশ্যই মাথায় রাখবো। জিরো সামের এই যে প্রজেক্টটা খুবই ভালো, এবং সমস্ত যারা অভিজ্ঞ টিচার বা যারা মানে পাশ করেছে তাদের যে সমস্ত ইন্টারভিউ, তারা কীভাবে প্রিপারেশান নিয়েছে, তাদের সে অভিজ্ঞতা বিভিন্নভাবে শেয়ার করছে, আর কি ক্লাসে পড়াচ্ছেন, এবং বিভিন্ন জনের ক্লাসের যে এটা রয়েছে এটা খুবই ভালো। আর জিরো সাম এইভাবে আগিয়ে চলুক, আরও বেশি করে শিক্ষক এবং এক্সপার্ট টিচারদের দিয়ে যাতে ইন্টারভিউগুলো তাদের দেওয়া হয়, সেটা খুবই ভালো। আর এবং প্রত্যেকে ফলো করে যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাজে লাগে, এবং এরা নিয়মিত দেখে এবং তাদের ভিউগুলো যদি জানায় আরও, সেটা আরও ভালো হবে। এবং কোনো টিচারের ক্লাসটা কেমন লাগছে সেটা যদি বলেন, তাহলে সেই শিক্ষকও সেই জায়গাগুলো সংশোধন করতে পারবে, তিনি আরও বেটার করাতে পারবেন। সেই বিষয়ে স্টুডেন্টদের মতামতটা খুবই দরকার। ওকে ওকে, আমরা জিরো সামের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আশা করবো যে ফিউচারেও আপনার সাথে বেশ কয়েকটা ভিডিও প্রেজেন্টেশনে আমরা থাকতে পারবো, এবং এরকমভাবে স্টুডেন্টদের জন্য হেল্পফুল কিছু মেসেজ দিতে পারবো। অবশ্যই।